আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল স্পষ্টভাবে গাজা দখলের চেষ্টা করছে বলছে উত্তর কোরিয়া। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বসতির উপরই বোমা ফেলল নেতানিয়াহুর সেনারা। আরও জানিয়ে দেব নেতানিয়াহুকে গ্রেপ্তারে ব্যর্থ হয়ে মামলা খেল হাঙ্গেরি। এবং জানিয়ে দিব পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান, আইএ প্রধানের বক্তব্য। সর্বশেষ জানিয়ে দেব চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের ভয়, ওয়াশিংটনের বিরুদ্ধে জোট গঠনের পথে বেইজিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েল স্পষ্টভাবে গাজা দখলের চেষ্টা করছে বলছে উত্তর কোরিয়া। ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। পাশাপাশি গাজা উপত্যকাটিতে নতুন করে শুরু করা ইসরায়েলি হামলার সমালোচনাও করেছে পিয়ংইয়ং। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় পুনরায় হামলা শুরুর পর উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই মন্তব্য করেছে। গত 2 মার্চ থেকে গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যার ফলে ত্রাণ ও জরুরি সহায়তাবাহী ট্রাক প্রবেশ বন্ধ হয়ে গেছে উপত্যকাটিতে। খাদ্যভাবে মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনিরা। কেসিএনএ ইসরায়েলের এলাকা চুরির উচ্চাকাঙ্ক্ষা পোষণের নিন্দা জানিয়ে বলেছে, দেশটি এখন আর ফিলিস্তিনি আধিপত্য বিস্তারের তার উদ্দেশ্য গোপন করছে না। যুদ্ধ শেষে গাজা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কথা উল্লেখ করে প্রতিবেদনে ওয়াশিংটনকে অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলকে গাজা সম্পূর্ণ দখলের নির্দেশ দেওয়ার জন্য। এতে বলা হয়েছে, মার্কিন সমর্থিত ইসরায়েলের বেপরোয়া সামরিক পদক্ষেপ স্পষ্টভাবে প্রমাণ করে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের জন্য করা দায়ী। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ 15 মাসের যুদ্ধের পর গত 19 জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। এটি ছিল 3 পর্বের। প্রথম পর্বে ছিল যুদ্ধবন্ধ ও জিম্মিবন্দি বিনিময় শুরু করা। দ্বিতীয় পর্বে ছিল জিম্মিবন্দি বিনিময়ের কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। তৃতীয় পর্বে ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের ফের শুরু করা এই হামলায় 1,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়, তথ্যসূত্র আনাদুলু এজেন্সি। ইসরায়েলি বসতির ওপরই বোমা ফেলল নেতানিয়াহুর সেনারা। গাজা সীমান্তে এবার নিজেদের বসতিতেই বোমা হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ইসরায়েলি যুদ্ধবিমান ইহুদি জনবসতির উপরেই বোমা বর্ষণ করেছে। বুধবার সকালের ওই ঘটনার পরেই অবশ্য নিজেদের পক্ষে সাফাই গিয়েছে আইডিএফ। তারা দাবি করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই গাজা সীমান্তের 2 কিলোমিটার দূরে ইতজাকের কাছে ইসরায়েলি ভূখণ্ডের ওপর যুদ্ধবিমান থেকে কয়েকটি বোমা পড়ে গেছে। নেতানিয়াহুর গাজা সফরের দিনেই ঘটেছে এই বিপত্তি। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য কোনো আন্তর্জাতিক মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হবে না। কাটজ বলেন, হামাসের ওপর চাপ বাড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে সেই সঙ্গেই গাজায় মোতায়েন সেনার গতিবিধি নিয়ন্ত্রণের বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পরেই গাজায় নৃশংস আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনারা। এরপর স্থল অভিযানে মধ্য ভূখণ্ড গ্রাস করে ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি, হাসপাতাল ধূলিসাৎ করে দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিশানা গাজা ভূখণ্ডের একেবারেই দক্ষিণ প্রান্ত রাফা। সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেখানে সেনা অভিযান শুরু হলে বহু ফিলিস্তিনি হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নেতানিয়াহুকে গ্রেপ্তারে ব্যর্থ হয়ে মামলা খেল হাঙ্গেরি। এই মাসের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারি সফরের সময় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি আদেশ কার্যকর করতে ব্যর্থ হয়েছে হাঙ্গেরি। আর সে কারণেই আইসিসি হাঙ্গেরির বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা শুরু করেছে। বুধবার আদালত রোম সংবিধির ধারা চালু করেছে। এই চুক্তির মাধ্যমেই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। এই বিধান আদালতকে অসহযোগী রাষ্ট্রগুলিকে অ্যাসেম্বলি
অফ স্টেটস পার্টিস বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর অনুমতি দেয়। 3 থেকে 6 এপ্রিল বুদাপেস্টে ইসরায়েলি সরকারের সফরকালে গাজা গণহত্যার অংশ হিসেবে সংগঠিত যুদ্ধাপরাধের জন্য আদালত কর্তৃক ওয়ান্টেড নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হাঙ্গেরির অস্বীকৃতি জানায়। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে হাঙ্গেরির ব্যর্থতার কারণে এর আগে ট্রাইব্যুনাল রোম সংবিধিত স্বাক্ষরকারী দেশ হিসেবে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দেশটিকে আনুষ্ঠানিকভাবে নিন্দা করতে বাধ্য করেছিল। বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর নিউইয়র্ক অফিসের সাবেক পরিচালক ক্রেগ মখিবার এক্সে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, পলাতক নেতানিয়াহুর হাঙ্গেরি সফরকালে তাকে গ্রেপ্তারের জন্য আইসিসির অনুরোধে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত হাঙ্গেরির বিরুদ্ধে ধারার কার্যক্রম শুরু করেছে। গত নভেম্বরে নেতানিয়াহুর এবং তার সামরিক বিষয়ক মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত, সূত্র প্রেস টিভি। পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান, বলছে আইইএ প্রধান। পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে ইরান খুব বেশি দূরে নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইইএ প্রধান রাফায়েল গ্রোসি। তেহরান সফরের কয়েক ঘন্টা আগে বুধবার ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। রাফায়েল গ্রোসি বলেন, পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন থেকে এখনও একটু দূরে আছে ইরান, তবে তারা এটি অর্জন করা থেকে খুব বেশি দূরে নেই, আর এটা সবাইকে স্বীকার করে নিতে হবে। গ্রোসি একটি ধাঁধার সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিকাশের তুলনা করে বলেছেন, ইরানের কাছে পারমাণবিক সরঞ্জামের অনেক টুকরো আছে এবং তারা শেষ পর্যন্ত একদিন সেগুলো একত্রিত করতে পারে। বুধবার রাতে ইরান সফরে যাওয়ার কথা রয়েছে আইএর প্রধান রাফায়েল গ্রোসির। তেহরান সফরে গিয়ে সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 2015 সালে 5 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির পর থেকে তেহরানের পারমাণবিক কার্যক্রমে নজরদারি চালিয়ে আসছে আইইএ। যদিও প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর 2018 সালে ওই চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মাঝে ইরান সফরে যাচ্ছেন গ্রোসি। 2019 সাল থেকে আইইএর নেতৃত্বে রয়েছেন গ্রোসি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ঘিরে যে কোনো ধরনের নতুন কূটনৈতিক প্রচেষ্টায় অন্তর্ভুক্ত হবে আইইএ। এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা ও যাচাই বাছাই অপরিহার্য স্তম্ভ বলেও মন্তব্য করেন তিনি। সূত্র লা মন্ডে, টাইমস অব ইসরায়েল, আল আরাবিয়া, এএফপি। চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের ভয়, ওয়াশিংটনের বিরুদ্ধে জোট গঠনের পথে বেইজিং। ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে ক্রমবর্ধমান শুল্ক যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ভিয়েতনাম সফরের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের সর্বনাশ করা। শি জিনপিং 2025 সালে তার প্রথম বিদেশ সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম, মালয়েশিয়া এবং কম্বোডিয়া যাচ্ছেন। যদিও এই সফরের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছে, কিন্তু মার্কিন শুল্ক যুদ্ধের সাথে সময়টা মিলে যাওয়ায় এই সফরের গুরুত্ব আরও বেড়ে গেছে। পার্স টুডের তথ্য বলছে, চীন ছাড়াও বিশ্বের বহু দেশ ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এই অবস্থায় চীন নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে সোমবার ভিয়েতনামে পৌঁছে শি জিনপিং বলেছেন, চীন ও ভিয়েতনামকে আমেরিকার একতরফাভাবে গুন্ডামির বিরোধিতা করতে হবে। তিনি বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতার সমর্থনে কাজ করারও আহ্বান জানিয়েছেন। এই সফরের আরেকটি লক্ষ্য হল চীনের আঞ্চলিক বন্ধনকে শক্তিশালী করা এবং চীনা রপ্তানি পণ্যের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার সমাধান খুঁজে বের করা। সফরের একই সময়ে ভিয়েতনাম এবং চীনের সরকারি সংবাদ মাধ্যম শি জিনপিং এর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউই জিততে পারবে না। চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরের পর ট্রাম্প বলেছেন, ওই দুই দেশ
দেশের মধ্যে বৈঠকের উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করা। তিনি বলেন, আমি চীনকে দোষ দিচ্ছি না, আমি ভিয়েতনামকে দোষ দিচ্ছি না, আমি দেখতে পাচ্ছি তারা বৈঠক করছে এবং এটা অসাধারণ, এটা একটা চমৎকার বৈঠক, এটা কিভাবে আমেরিকার সর্বনাশ করা যায় তা বের করারই চেষ্টা। ভিয়েতনামি পণ্যের ওপর আমেরিকার 46% শুল্ক আরোপ করার প্রায় 2 সপ্তাহ পরে চীনা প্রেসিডেন্টের এই সফর। অবশ্য এরই মধ্যে ভিয়েতনাম এবং অন্যান্য অনেক দেশের ওপর মার্কিন শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, কিন্তু চীনের বিরুদ্ধে শুল্কের মাত্রা বাড়িয়ে তা বাস্তবায়ন শুরু করে দিয়েছে। 2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকেই বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক মৌলিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং ট্রাম্পের একতরফা জাতীয়তাবাদী নীতি সবার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক সপ্তাহগুলোতে শুল্ক সম্পর্কে একাধিক বিভ্রান্তিকর ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী শেয়ার বাজারকেও অস্থির করে তুলেছেন। তার শুল্ক নীতি যেমন ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডাকে ক্ষুব্ধ করেছে, তেমনি চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশকে নতুন পথের সন্ধান করতে বাধ্য করেছে।